সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমরা প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বন্ধ্যাত্ব। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার নিয়াজ টি পারভীর 1965 সালের জানুয়ারি মাসে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1989 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইম্পালস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে গাইনি বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। তোমাকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ এবং আমার সমস্ত দর্শককে স্বাগত। বন্ধ্যাত্ব শব্দটার সঙ্গে কম বেশি কিন্তু আমরা সবাই পরিচিত। আপনার কাছে একটু জানতে চাই যে বন্ধ্যাত্ব কাকে বলে? বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি, এটা বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে একটি কাপল দুজনে বিয়ের পরে একসাথে থেকে যখন নাকি 1 বছর চেষ্টা করার পরেও কোনো সন্তান ধারণ হয় না, সেটাকেই আমরা বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি বলে থাকি। তো এখানে আবার কথা আছে, এটাকে আবার প্রাইমারি বা সেকেন্ডারি ইনফার্টিলিটি বলা যায়। আচ্ছা, যাদের ধরো আগে কোনো সন্তান হয়েছে তাদেরকে আমরা মানে সেটা সেকেন্ডারি ইনফার্টিলিটি, আর যাদের নাকি কখনোই কোনো সন্তান আসেনি সেটাকে আমরা প্রাইমারি ইনফার্টিলিটি বা প্রাইমারি সাবফার্টিলিটি বলে থাকি। কি কি কারণে আসলে বন্ধ্যাত্ব এখন খুব বেশি পরিমাণে দেখা দিচ্ছে? আসলে সন্তানের জন্য কিন্তু বাবা মা দুজনেরই কন্ট্রিবিউশন আছে। যেমন একটি মায়ের থেকে সেটা প্রয়োজন হয় একটা ডিমের, আর হাজবেন্ডের একটা শুক্রর প্রয়োজন হয়। তো দুজনের ডিম্ব এবং শুক্র পরিস্ফুটনেই কিন্তু একটি ভ্রূণ হয়। তো এখানে দেখা যায় যে হাজবেন্ড এবং ওয়াইফের দুজনেরই কিছু না কিছু কারণের জন্য কিন্তু এই বন্ধ্যাত্বটা হচ্ছে। যদিও আগে থেকে বলা হতো যে মানে বন্ধ্যাত্বের জন্য এককভাবে শুধু নারীদেরই দায়ী করা হতো, কিন্তু এখন দেখা গেছে যে প্রায় মানে হয়তো 40% ক্ষেত্রে যদি স্ত্রীরা দায়ী থাকে আর সেখানে হাজব্যান্ডরা 30-40% ক্ষেত্রে দায়ী থাকে, আর দুজনেরই কোনো না কোনো কারণের জন্য হয়তো কিছুটা 10-20% ক্ষেত্রে বন্ধ্যাত্ব হয়ে থাকে। আর কিছু কিছু ক্ষেত্রে যেমন প্রায় 10% ক্ষেত্রে দেখা যায় যে দুজনেই ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ঠিক আছেন, কিন্তু তারপরে হচ্ছে না, সেটাকে আমরা আননোন বা আননোন কজের মধ্যে ফেলে থাকি। তো ছেলেদের বন্ধ্যাত্বটা আসলে কি? ছেলেদের বন্ধ্যাত্ব এখানে মেইন ফ্যাক্টর আমি আগেই বলেছি যে বন্ধ্যাত্বের জন্য ছেলেদের যেটা একটা স্পার্ম যেটা, এবং স্পার্মটা হতে হবে কোয়ালিটি এবং এটা গতিশীল হতে হয়। কিন্তু ছেলেদের আমরা যেটা দেখে থাকি, আমরা যদি একটা পরীক্ষা নিরীক্ষা করে থাকি, দেখা যায় যে হয়তো কারো এই স্পার্মই নেই, অথবা তাদের কোয়ান্টিটি যেটা পরিমাণগত মানে ডেফিসিয়েন্সি আছে, অথবা গুণগত ডেফিসিয়েন্সি আছে, হয়তো চলমান নেই মানে, এবং এগুলোর পিছনে অনেক কারণ আছে। হ্যাঁ, কিছু মানে জেনেটিক কারণ আছে, কনজেনিটাল কারণ আছে, কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, কিছু মানে জীবনযাত্রার কারণের জন্য কিন্তু ছেলেদের স্পার্মের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই হ্যাম্পার হয়, এবং এর জন্য আলটিমেটলি ছেলেদের পুরুষত্বের কারণ। তেমনিভাবে মেয়েদেরও অনেক কারণ আছে। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে যে বন্ধ্যাত্ব হয় বা বন্ধ্যাত্বজনিত সমস্যায় তারা ভুগে থাকেন, সেই কারণটি আসলে কি কি? মেয়েদের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের কারণ আছে। যেমন মেয়েদের আমি আগেই বলেছি যে একটা মানে ডিম্ব লাগবে, ডিম লাগবে। তো ডিমের এবং সেটাকে পরিস্ফুটিত হতে হবে এবং সেটাকে ঠিকমতো জায়গায় যে মানে ইমপ্ল্যান্টেশন হতে হয়। তো মেয়েদের ক্ষেত্রে দেখা যায় মেয়েদের ওভারিতে যদি কোনো প্রবলেম থাকে, সেখানে ওভুলেশনের প্রবলেম হয়, বিভিন্ন মানে গাইনোকোলজিক্যাল কজের জন্য সেই ওভুলেশনের প্রবলেম হতে পারে। তারপর দেখা যায় যে জরায়ুতে যদি কোনো প্রবলেম থাকে, জরায়ুতে সেটা জন্মগত কোনো ত্রুটি হতে পারে, জরায়ুর টিউমার হতে পারে, জরায়ুতে ইনফেকশন হতে পারে। আরেকটা কন্ডিশন আছে এন্ডোমেট্রিওসিস, সেটাও একটা জ্বরের একটা প্রবলেম। সে সমস্ত কারণে কিন্তু দেখা যায় জ্বরের প্রবলেম হতে পারে। আর ডিম্বস্ফুটনের মানে যে কারণগুলো আছে, যে সমস্ত কারণে ডিম্বস্ফুটন হয় না, সেখানে কিছু কিছু কারণ আছে। যেমন এন্ডোমেট্রিওসিস সেখানে একটা কারণ, আরেকটা খুব কমন কারণ আছে যেটাকে আমরা পিসিওএস বলে থাকি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যেটা আমাদের খুব সমাজে এখন খুব বেশি দেখা যায় ইয়াং বয়স থেকে শুরু করে। আরেকটা আছে যদি আমাদের ডিম্ব নালী যেটা দিয়ে ব্রণটা জরায়ুতে প্রতিস্থাপিত হবে, সেখানে যদি কোনো সমস্যা থাকে, টিউব ব্লক হয়ে যায়, সেটা জ্বরের ইনফেকশনের জন্য হতে পারে। তারপরে বিভিন্ন ধরনের ইনফেকশন থেকেও কিন্তু জরায়ুতে ইনফেকশন হতে পারে।
তো এগুলোর সবগুলোর পিছনেই আমাদের জীবনযাত্রা, কিছু জেনেটিক কারণ, কিছু মানে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বিভিন্নগুলো কাজ করে। আচ্ছা, অর্থাৎ বন্ধ্যাত্বের জন্য অনেক ধরনের কারণ রয়েছে। আপনি বলছিলেন যে এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর কাজ করে, সেই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো আসলে কি কি? আচ্ছা, যেমন আমরা যেটা দেখি, আমি যেটা প্রথমেই বলেছিলাম যে পিসিওস একটা যদিও এন্ডোক্রাইন হরমোনাল ফ্যাক্টর, কিন্তু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এটা জেনেটিক একটা আছে যে ফ্যামিলিতে রান করতে পারে। কিন্তু এখন আমাদের দেখা যায় যে এই ইয়াং বয়সে ইয়াং মেয়েরা কিন্তু অনেক মুটিয়ে যাওয়া কিন্তু তার লাইফস্টাইল, খাবার দাবার, তারপর হচ্ছে এক্সারসাইজের অভাব, তাই না, এগুলোর কারণেই কিন্তু অনেকে হয়তো মুটিয়ে যাচ্ছে। তো মুটিয়ে গেলে কিন্তু তার এই যে ওভুলেশনটা হচ্ছে না। আবার এনভায়রনমেন্টের মধ্যে আমাদের যে মানে স্মোকিং, অ্যালকোহল, বিভিন্ন স্ট্রেসফুল লাইফ, আমাদের এখন কিন্তু সবাই মানে বিভিন্ন স্ট্রেসের মধ্যে যেতে হয়, সামাজিক, পারিবারিক, প্রফেশনাল, সব কিছু স্ট্রেসের মধ্যে যেতে হয়। এগুলোও কিন্তু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। আরেকটা কারণ হচ্ছে মেয়েদের ওভুলেশনের প্রবলেম বা ইনফার্টিলিটির কারণ। এখন দেখা যায় আমাদের সমাজে মেয়েদের কিন্তু একটু লেট ম্যারেজ হচ্ছে, তাই না? একটা ফার্টাইল পিরিয়ডের মানে সবচেয়ে পারফেক্ট সময় হচ্ছে কিন্তু মেয়েদের জন্য 20 থেকে 30, ওই সময়ও কিন্তু ডিমের কোয়ালিটি, কোয়ান্টিটি সব কিছু পারফেক্ট থাকে। আর ছেলেদের ক্ষেত্রে সেটা হলো 40-র আগে কিন্তু স্পার্মের কোয়ালিটি অনেক ভালো থাকে, 40 পর থেকে এগুলো ডিটোরিয়েট করতে থাকে। আর মেয়েদের ক্ষেত্রে 30 পরে কিন্তু ওভামের যে কোয়ালিটি, কোয়ান্টিটি, এগুলো কিন্তু ডিটোরিয়েট করে। তো এখন দেখা যায় যে আমাদের এই সমাজে যারা একটু লেখাপড়া, ক্যারিয়ার সব কিছু নিয়ে দেখা যায় বিয়েটাই লেট করে হচ্ছে এবং প্রেগনেন্সিটা ওরা লেট করে নিতে চায়। এতদিনে কিন্তু ওদের ওভারি কিন্তু অনেক বুড়িয়ে যায়, হ্যাঁ, তখন দেখা যায় যে ওভুলেশন প্রপারলি হয় না। আমরা যদি কোয়ালিটির কথা বলি, সেক্ষেত্রে কোয়ালিটির পরিমাণটা আসলে অতটা স্ট্যান্ডার্ড থাকে না। এবং এ কারণে কিন্তু ওল্ড এজে 35-এর পরে কিন্তু অনেক ধরনের জেনেটিক প্রবলেম হয়। এই যে আমাদের ডাউন সিনড্রোম বা অটিস্টিক বেবি, এগুলোর পিছনেও কিন্তু যে ডিমের কোয়ালিটি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। স্ট্রেস তো আছে আমাদের, যেটা বলেছে স্ট্রেস, তারপরে স্মোকিং। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছেলেদের ক্ষেত্রে যেটা দেখা যায়, এনভায়রনমেন্টে যেটা বলছিলাম, ছেলেদের স্মোকিং আছে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি, অ্যালকোহল আছে। আরেকটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে ছেলেদের অনেক হট এনভায়রনমেন্টে কাজ করতে হয়। হট এনভায়রনমেন্টে হয়তো সারাদিন তারা ল্যাপটপ নিয়ে কাজ করছে, মোবাইল ইউজ করছে, তারপর হোন্ডাতে চড়ছে বা রেডিয়েশন কোনো এক্সরে ডিপার্টমেন্টে কাজ করছে। ওদের কিন্তু দেখা যায় যে স্পার্মের কোয়ালিটিটা অতটা আপ টু ডেট হয় না। দেখা যায় যে হয়তো স্পার্মের কোয়ান্টিটি কম, কোয়ালিটি খারাপ হয়েছে। তো এই সমস্ত ফ্যাক্টরগুলোই কিন্তু আমাদের বন্ধ্যাত্বের পিছনে কাজ করে। একজন নারী যখন আপনাদের কাছে আসেন যে তিনি দীর্ঘদিন যাবৎ চেষ্টা করার পরও তিনি কনসিভ করতে পারছেন না, তখন প্রাথমিক অবস্থায় আসলে কোন কোন ধরনের টেস্টগুলো আপনারা করতে দেন? বন্ধ্যাত্বটা যেমন একটা ব্যক্তিগত সমস্যা না, সেটা একটা পারিবারিক, সামাজিক এবং এটা কিন্তু একটা আমাদের গাইনোকোলজিস্টদের জন্য একটা সমস্যা। এবং এর জন্য কিন্তু আমাদের এই কাপলদের খুবই এমপ্যাথেটিক ওয়েতে খুবই ধৈর্য সহকারে কিন্তু ওদেরকে ট্রিটমেন্ট করতে হয়, দুজনেরই ধৈর্য থাকতে হয়। তো এখানে আমাদের সবসময় উচিত যে একটা কাপলকে ট্রিট করা, তাদের দুজনকে আমাদের ডিটেলস হিস্ট্রি নিতে হয়, যে সমস্ত কিছু হিস্ট্রি নিলে দেখা যায় অনেক কিছু কিন্তু বের হয়ে আসে, তাই না? যে তাদের কবে বিয়ে হয়েছে, তাদের দুইজনে একসাথে থাকছে কিনা। প্রেগনেন্সির জন্য কিন্তু একটা ফার্টাইল পিরিয়ড আছে, যেই সময়টা একসাথে হাজব্যান্ড ওয়াইফ থাকতে হয়। অনেকের কিন্তু এই নলেজটাও নেই যে কখন তাদের ফার্টাইল পিরিয়ডের মিডল 10 ডেজটা, ওই সময়টা ওভুলেশন হয় সাধারণত যাদের পিরিয়ড রেগুলার থাকে। অনেকের কিন্তু এই নলেজটাও নেই। তারপরে দেখা যাচ্ছে যে অনেক সময় হাজব্যান্ডরা দেশের বাইরে আছে, ওয়াইফ আছে, বা হাজব্যান্ড হয়তো ঢাকাতে কাজ করছে, ওয়াইফ দেশে আছে, তাদেরও কিন্তু কনসেপ্টটা হয় না। কাজে আমাদের কিন্তু এই সমস্ত হিস্ট্রিগুলো পুরো বের করে আনতে হয়। তারপরে হিস্ট্রিগুলো বের করে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে অবভিয়াস কোনো প্রবলেম আছে কি। তারপরে আমরা ইনভেস্টিগেশনের মধ্যে যেটা বলছিলাম, প্রথমে হাজব্যান্ডের জন্য যে ইনভেস্টিগেশনটা, সেটা হচ্ছে আমরা সিমেন অ্যানালাইসিসটা করি, যে স্পার্মের কোয়ালিটি, কোয়ান্টিটি, তার মরফোলজি সব কিছু ঠিক আছে কিনা। মোটামুটি হাজব্যান্ডের স্পার্মটা যদি ঠিক থাকে সিমেন অ্যানালাইসিস, তাহলে ধরে নেওয়া যায় যে মোটামুটি হাজব্যান্ড পারফেক্ট আছে। আর মেয়েদের ক্ষেত্রে আমাদের প্রথমেই যেটা বেসলাইন ইনভেস্টিগেশন, আমরা আল্ট্রাসাউন্ডটা করি, দেখি যে কোনো তার পিসিওস আছে কিনা, এন্ডোমেট্রিওসিস আছে কিনা, তার ওভারিতে জরায়ুতে কোনো টিউমার আছে কিনা। তারপরে আরও কিছু টেস্ট আছে, টিউব ব্লক কিনা সেটা দেখার জন্য আমাদের, সেটার জন্য হিস্ট্রোস্কোপি বা হিস্ট্রোসেলমোগ্রাফি বা ল্যাপারোস্কোপি, এই ধরনের টেস্ট আছে।
আর কিছু বেসিক ব্লাড ইনভেস্টিগেশন আমাদের করতে হয়, যেটা আমাদের কমন, যেগুলো সিভিসি, তারপরে হচ্ছে ডায়াবেটিস কোনো প্রবলেম আছে কিনা। আর এখানে হরমোন প্রোফাইলটা ভেরি ইম্পর্টেন্ট। যখন একজন মেয়ে বা নারী ডাক্তারের কাছে যায় যে সে কনসিভ করতে পারছে না, সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তার পরিবারের যে সদস্য, মা অথবা বোন বা খালা, তাদেরকে নিয়েই কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছে। এই ক্ষেত্রে হাজবেন্ডদের ভূমিকাটা কিন্তু একটু কম থাকে, অর্থাৎ হাজবেন্ডরা যেতে চায় না উইলিংলি। এক্ষেত্রে আপনার আসলে পরামর্শ কি তাদের প্রতি? প্রেগনেন্সিটা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনের কন্ট্রিবিউশনে হচ্ছে, এবং বন্ধাত্বটার জন্য কিন্তু দুজনেই অলমোস্ট সমানভাবেই দায়ী থাকে। কিন্তু সেই আমরা দেখেছি যে আগের যুগেও শুধুমাত্র নারীদেরই দায়ী করা হতো, এমনকি একটি সন্তানের জন্য বা একটি ছেলে সন্তানের জন্য বিবাহ মানে ডিভোর্সও হয়ে যেত। হ্যাঁ, সেরকম হয়েছে। কিন্তু আমরা এখন ট্রাই করি যে হাজব্যান্ড ওয়াইফ দুজনকে একসাথে কাউন্সেলিং করতে, এবং এখানে দেখা যায় যে আমরা হয়তো ওয়াইফকে অনেকগুলো টেস্ট দিয়েছি, সে কিন্তু ঠিকই করছে, কিন্তু হাজব্যান্ড সিম অ্যানালাইসিস সে কিন্তু করছে না বা করতে চাচ্ছে না, এই ধরনের হয়। বা কোনো মেডিকেশন দেওয়া হলো, তখন হয়তো ওয়াইফ বললো যে হাজব্যান্ড সেগুলো নিচ্ছে না। এই ধরনের আমরা কিন্তু অনেক ফেস করি। এটা কিন্তু ডক্টরের উপর ডিপেন্ড করে। তাকে কিন্তু আমরা কাউন্সিলিং করা উচিত এবং পেশেন্টকে বোঝা উচিত যে সমস্যা তো দুজনেরই থাকতে পারে, কিন্তু সেগুলো ট্রিটেবল, অনেক কিছুই কিন্তু ট্রিটেবল। হ্যাঁ, আমাদের ইনফার্টিলিটি যেমন আছে, প্রায় আমাদের দেখা যায় যে 10 থেকে 15% মতো ইন্টারন্যাশনালি যেটা আছে, কিন্তু আমরা যদি সেটা ট্রিট করি, দেখা যায় অনেক সময় আমরা কিছু মেডিকেশন দিয়ে কিন্তু দেখা যায় যে 50 থেকে 90% ক্ষেত্রে কিন্তু কনসেপ্ট করে যায়। তারপরে স্টেপ বাই স্টেপ আমাদের আরও কিছু ট্রিটমেন্ট আছে। যখন একজন নারী বন্ধ্যাত্বজনিত ট্রিটমেন্ট শুরু করে, ট্রিটমেন্টের আগে যদি কারোর পিসিএস জনিত প্রবলেম থাকে, এই পিসিএস সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। পিসিওস হচ্ছে নারীদের বন্ধ্যাত্বের অন্যতম একটি প্রধান কারণ, স্পেশালি এখন আধুনিক আমরা যেটা পাচ্ছি। এবং পিসিওসের যাদের আছে তাদের দেখা যায় ডিম বিস্ফোটন হচ্ছে না, ডিমই মানে বড় হচ্ছে না। এবং পিসিএস কন্ডিশনটা এখন একদম টিনেজ বয়স থেকে কিন্তু শুরু হয়ে ইভেন মানে মেনোপজেও স্টেজ আমরা পিসিএস পেয়ে থাকি। এক্ষেত্রে দেখা যায় যে একটি কিশোরী মেয়ে আসছে, তার ওজনটা অনেক বেশি, সে মুটিয়ে যাচ্ছে, এবং তার দেখা যাচ্ছে মাসিকটা একদমই অনিয়মিত হচ্ছে, বা হয়তো 5 মাস 6 মাস 1 বছর পর হচ্ছে, বা একদমই বন্ধ হয়ে গেছে। এবং এখানে পিসিওসে একটু হরমোনাল ইমব্যালেন্স থাকে। সাধারণত দেখা যায় তাদের যে মেল হরমোন, পুরুষ হরমোনের আধিক্য থাকে, এবং এর জন্য দেখা যায় যে পুরুষ হরমোনের আধিক্যের জন্য ওদের মুখে কিছু মানে পুরুষের কিছু ফিচার হয়, তো মোচ দাড়ি হয়েছে, মুখে অবাঞ্ছিত লোম হয়, ব্রণ হয়, স্কিনটা একটু অয়েলি হয়ে যায়, এবং মানে শরীরে কালো কালো ছোপ হয়। তো এর জন্য কিন্তু এটাই আলটিমেটলি যে যখন তারা আসে তাদের দেখা যায় যে তাদের বন্ধ্যাত্বে ভুগছে, আল্ট্রাসাউন্ড করলে দেখা যায় যে পিসিওস দেখা যায়। তো এদের কিন্তু আগে থেকেই যদি আমরা একটা ডায়াগনোসিস করতে পারি, আগে থেকেই যদি লাইফস্টাইলটা চেঞ্জ করি, ওজনটা যদি নিয়ন্ত্রণে রাখে, হ্যাঁ, যদি একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে চলে, রেগুলার ডায়েট, এক্সারসাইজ সব কিছু যদি নিয়ন্ত্রিত থাকে, তাহলে কিন্তু পিসিওসটা থাকে না। এবং ব্যক্তিগতভাবে সচেতন হওয়াটা অনেক বেশি, অবশ্যই সচেতন হওয়া দরকার। হ্যাঁ, কারণ আমাদের এখন ইয়াং জেনারেশন দেখা যাচ্ছে সারাদিন তারা মানে নর্মাল সুস্থ খাবারের চেয়ে ফাস্ট ফুড, তারপর হচ্ছে বাইরের খাবার, এগুলোতে বেশি আসক্ত হচ্ছে, তাই না? এবং তাদের কিন্তু কাজ করার কোনো স্কোপই নেই, হয়তো সারাদিন তারা ল্যাপটপ, মোবাইল, টিভি এগুলো নিয়ে আছে, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না। আলটিমেটলি কিন্তু ডে বাই ডে তারা কিন্তু মুটিয়ে যাচ্ছে, এবং এই মধ্য বয়সে এসে তারা ইনফার্টিলিটিতে ভুগছে। এবং পিসিওস যখন তারা এমন একটা স্টেজে চলে যায় যে পিসিওস থেকে তাদের বন্ধ্যাত্বের জন্য তারা কিন্তু মানসিক রোগে মানে ইস্যু হয়ে যায়, সামাজিকভাবে আইসোলেটেড থাকে, ফ্যামিলিতে তাদের কোনো অ্যাকসেপ্টেন্স থাকে না, হয়তো অনেক সময় এই সমস্ত কারণে পিসিওসটা শারীরিক এবং মানসিক দুটোকেই এফেক্ট করে থাকে। আমরা আরো বিস্তারিত জানবো এই বন্ধ্যাত্ব সম্পর্কে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। আমাদের দেশের অনেক মেয়েরাই বিয়ের পরে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। তার মধ্যে একটি অন্যতম বড় সমস্যা হলো মেয়েদের ফার্টিলিটি কমে যাওয়া, অর্থাৎ মেয়েরা কনসেপ্ট করতে চায় না। সেক্ষেত্রে অনেকগুলো বিষয় এখানে কাজ করে, যেমন মেয়েদের বয়স, ওজন এবং বিভিন্ন হরমোনাল সমস্যা। ফার্টিলিটি বৃদ্ধির জন্য অবশ্যই আপনাকে পুষ্টিকর খাবার প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে, এবং সেই সাথে খেয়াল রাখতে হবে শরীরের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখা। যদি আপনার শরীরের ওজন বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে কম পরিমাণে খাবার গ্রহণ করতে হবে, কিন্তু সেই খাবারটা অবশ্যই সুষম এবং পুষ্টিকর হতে হবে। ফার্টিলিটি বৃদ্ধির জন্য ভিটামিন ডি এর গুরুত্ব অনেক বেশি।
ওভুলেশন বা হরমোনাল ব্যালেন্সের জন্য ভিটামিন ডি এর গুরুত্ব অনেক। আমাদের দেশের মেয়েদের বেশিরভাগই দেখা যায় যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে। সেক্ষেত্রে গ্রামে যারা থাকে তাদের ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি তুলনামূলক কম হয়, কারণ তারা সকালবেলায় রোদটা স্কিনে পাচ্ছে। কিন্তু আমাদের দেশের শহরের মেয়েরা সবসময় অফিস এবং ঘরের মধ্যে থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো না পাওয়ায় তাদের শরীরে ভিটামিন ডি তৈরি হচ্ছে না। সেক্ষেত্রে তারা অবশ্যই সকালবেলা সূর্যের আলোতে একটু বসবে এবং ভিটামিন ডি জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখবে। ভিটামিন ডি এর মধ্যে যেসব খাবারগুলো পাওয়া যায় সেগুলো হলো ডিম, দুধ, মাছ, মাছের তেল ইত্যাদি। ভিটামিন ই স্পার্ম এবং এগের অবস্থাকে ভালো করে। ভিটামিন ই জাতীয় খাবারের মধ্যে রয়েছে অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল, বাদাম, পেঁপে এবং অন্যান্য গাঢ় সবুজ শাকসবজি। ভিটামিন সি আমাদের হরমোন এবং ফার্টিলিটিকে বৃদ্ধি করে এবং ভিটামিন সি জাতীয় খাবারের মধ্যে রয়েছে টক জাতীয় ফল, ব্রোকলি, টমেটো ইত্যাদি। জিঙ্ক বডিতে 300 ভিন্ন এনজাইমের সাথে কাজ করে আমাদের বিভিন্ন অর্গানগুলোকে ভালো রাখে এবং জিঙ্কের অভাব হলে দেখা যায় প্রথম দিকে মিসক্যারেজ হয়ে যেতে পারে। এছাড়াও জিঙ্ক ছেলেদের ফার্টিলিটি বৃদ্ধিতে সহায়তা করে। গরুর মাংস, মটরশুঁটি, দই, মিষ্টি কুমড়ার বিচি প্রভৃতি খাবার থেকে আমরা জিঙ্কের চাহিদা পূরণ করতে পারি। মনে রাখতে হবে জিঙ্ক রান্নায় নষ্ট হয়ে যায়। ওমেগা 3 সম্পন্ন খাবার ফার্টিলিটি বৃদ্ধিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিম, ডাল, কিছু সবজি এবং মাছ এবং মাছের তেল থেকেও আমরা ওমেগা 3 চাহিদা পূরণ করতে পারি। যারা এই ফার্টিলিটি সমস্যায় ভুগছেন তাদের জন্য একটি উপদেশ, আপনারা প্রতিদিন খাদ্য তালিকায় সব পুষ্টি উপাদানযুক্ত খাবারগুলোকে যুক্ত করুন এবং প্রতিদিন সূর্যের আলোতে 5 মিনিট করে বসুন। ম্যাম, বন্ধ্যাত্বজনিত সমস্যায় যারা ভুগছে অথবা যাদের নতুন বিয়ে হয়েছে অথবা যারা অবিবাহিত নারী রয়েছেন, এই বন্ধ্যাত্বকে আসলে প্রতিরোধ করার জন্য কি কি করা উচিত? একদম কিশোরী বয়স থেকে মেয়েদের হেলদি লাইফস্টাইল লিড করতে হবে। তাদের ওজনটা যাতে নিয়ন্ত্রিত থাকে এবং এর জন্য তার রেগুলার হেলদি খাদ্যাভ্যাস, আমরা যেটা দেখেছি এখন, সেই হেলদি খাদ্যাভ্যাসের মধ্যে থাকতে হবে। রেগুলার এক্সারসাইজ, সেটা ইয়োগা হতে পারে, প্রতিদিন 30 মিনিটস হাঁটা হতে পারে, ডান্স হতে পারে, সুইমিং হতে পারে, সাইকেলিং হতে পারে, এগুলো থাকতে হবে। এবং খাদ্যাভ্যাসের মধ্যে যেগুলো মানে ওয়েট মেনটেনিং খাবার যেগুলো আছে সেগুলো মেনটেন করতে হবে। আর কনসেপশনে কিন্তু একটা এজ আছে। বিয়েটা যেমন আমাদের আছে যে 18 মধ্যে মানে 18 বছরের আগে না, তেমনি সময় মতো বিয়ে করে 30-র মধ্যে কিন্তু কনসেপশনটা নিয়ে নিতে হবে। অনেকেই ভাবছে যে আমি পড়াশোনা করছি, ক্যারিয়ার করছি, আমি বিয়েটা আমি পরে করব বা বেবিটা পরে নেব, তাহলে কিন্তু তাদের সেটা পিসিওস হতে পারে, এন্ডোমেট্রিওসিস হতে পারে বা অন্য কোনো জেনেটিক প্রবলেম হতে পারে। আর ছেলেদের ক্ষেত্রে আমার সেটা অ্যাডভাইস যে একটা টেনশন ফ্রি হেলদি লাইফস্টাইল লিড করতে হবে। তাদের জবের ক্ষেত্রে এনভায়রনমেন্টটা কেমন আছে সেটা দেখতে হবে যারা ইনফার্টিলিটিতে ভুগছে। অনেক সময় ছেলেরা সারাদিন বাইরে কাজ করে, হট এনভায়রনমেন্টে কাজ করে, টাইট ক্লোথ পরে থাকে, ল্যাপটপ, মোবাইল, হ্যাঁ, তো এগুলোও কিন্তু একটা, বা রেডিয়েশনে যারা কাজ করছে, এক্সরে ডিপার্টমেন্টে কাজ করছে, বা অনেকের হয়তো অন্য ধরনের কোনো ড্রাগস নিতে হয়, যেমন অ্যান্টিসাইকোটিক ড্রাগস, ডায়াবেটিসের জন্য ড্রাগস, অ্যান্টিহ্যাপাটাইটিসের ড্রাগস, এগুলোর জন্য কিন্তু শুক্রাণু কোয়ালিটি কম হবে। কাজে এগুলোকে সব কিছু মেনটেন করে। এবং আরেকটা কথা যেটা বেশি ইম্পর্টেন্ট, বন্ধ্যাত্ব থাকতেই পারে কিন্তু সেটা চিকিৎসা আছে, সময় মতো কিন্তু ডক্টরের কাছে যেতে হবে। সময় মতো ডক্টরের কাছে যে তারা যে ধরনের উপদেশ দিচ্ছে, দুজনের জন্য, কাপেলের জন্য যেই অ্যাডভাইসগুলো দিচ্ছে সেগুলো মেনটেন করতে হবে। এটা লুকিয়ে রাখার কিছু নেই। এবং ন্যাচারালি যদি কিছু না হয় মেডিকেশনের মাধ্যমে, আমাদের কিন্তু এখন ট্রিটমেন্ট অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ এনটিভিকে এবং আমার সমস্ত দর্শককে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন, এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম বন্ধ্যাত্ব নিয়ে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলুন দেখে নিই আমাদের আগামী পর্বে কি থাকছে। প্রতি বছরই বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়। জাতিসংঘের উদ্যোগে 1987 সাল থেকে দিবসটি উদযাপন হয় এবং বাংলাদেশে 1990 সাল থেকে এই দিবসটি উদযাপিত হচ্ছে। এবং একটা বিষয়কে প্রতিপাদ্য নিয়ে আলোচনা হয়। এবারে প্রতিপাদ্য হচ্ছে প্রোটেক্ট চিলড্রেন ফ্রম টোব্যাকো ইন্ডাস্ট্রি ইন্টারফিয়ারেন্স। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে।
সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় NTVর সঙ্গেই থাকুন।